দেখি রাষ্ট্রকূট হয়ে গেছিল তো। চলো দেখো দক্ষিণ ভারতের ইতিহাস দেখো। আমরা দক্ষিণ ভারতের ইতিহাস আমরা দেখবো, তাই তো? দক্ষিণ কম হবে। বল রাষ্ট্রকূটের প্রতিষ্ঠাতা কে ছিল? শেষ রাজা। রাষ্ট্রকূট বংশের ওপর কোন বংশ এসেছিল? রাষ্ট্রকূটের ধ্বংসাবশেষের উপর কোন বংশ তৈরি হয়েছিল? কল্যাণীর চালুক্য। কল্যাণীর চালুক্য, তাই তো? রাষ্ট্রকূটের শেষ রাজা ছিল কর্ক দ্বিতীয়। কর্ক দ্বিতীয়কে কে পরাজিত করেছিল? কর্ক দ্বিতীয়কে কে পরাজিত করেছিল? তৈলব দ্বিতীয়, তাই তো? কর্ক দ্বিতীয়কে কে পরাজিত করেছিল? তৈলব দ্বিতীয়। এটাও ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, বলো কোন রাষ্ট্রকূট রাজা ত্রিপক্ষী সংগ্রামে অংশগ্রহণ করেছিল? কোন রাষ্ট্রকূট রাজা ত্রিপক্ষী সংগ্রামে অংশগ্রহণ করেছিল? ধ্রুব, তাই তো? কে অংশগ্রহণ করেছিল? ধ্রুব অংশগ্রহণ করেছিল। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। কোন রাষ্ট্রকূট রাজা তক্কালামের যুদ্ধ করেছিল? তক্কালামের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? কৃষ্ণ আর কে? কর্ক, পরান্তক। পরান্তক আর কার মধ্যে? কৃষ্ণ তৃতীয়। বাহ, পড়াশোনা করেছিস তাহলে? হ্যাঁ, খুব সুন্দর বাবা। পড়াশোনা করতে থাক, এরকম পড়াশোনা করতে থাক। পড়াশোনা যত করবি জানলাগুলি বাইরে ফেলে দেবো দুটাকে, ঠিক আছে? জানলাগুলি বাইরে ফেলে দেবো আমি। বিচ্ছেদেই আনন্দের সুর। চলো ক্লাসে যাই। চলো, সঙ্গমকাল ছিল 100 থেকে 250। সঙ্গমকাল কত ছিল? 100 থেকে 250। সঙ্গমকাল 100 থেকে 250, তাই তো? কোথায় কোথায় ছিল? পাণ্ডব নিচে ছিল, এখানে কি ছিল? চোল, এখানে চের। এই টাইম পিরিয়ড ছিল সঙ্গমকালে। এই চোলের ধ্বংসাবশেষের উপর কে আসছিল? চোলের ধ্বংসাবশেষের উপর ধ্বংসাবশেষ কি হয়েছিল? চোলের। চোলকে কি বানিয়ে রেখেছিল? সামন্ত বানিয়ে রেখেছিল। চোলকে কি বানিয়ে রেখেছিল? সামন্ত বানিয়ে রেখে দিয়েছিল। চোলকে কি বানিয়ে রেখে দিয়েছিল? সামন্ত। পল্লব এসেছিল, তাই তো? পল্লব এসেছিল। পল্লব যখন ধীরে ধীরে শেষ হতে যায়, তার পল্লবের ধ্বংসাবশেষের উপর আবার কে উঠে এসেছিল? দ্বিতীয় চরণের চোল। কারণ চোলকে সম্পূর্ণরূপে পল্লবরা শেষ করেনি, বোঝা গেছে? আর এদিকে যখন হর্ষবর্ধন, উত্তর ভারতে হর্ষবর্ধনে শেষ হয়ে গেছে, তাই তো? উত্তর ভারত কোথায় শেষ হয়ে গেছে? হর্ষবর্ধনে। মগধ মহাজনপদ সাতবাহনে শেষ হয়ে গেছে। মগধ মহাজনপদ কোথায় শেষ হয়ে গেছে? সাতবাহনে শেষ হয়ে গেছে। এই সাতবাহন ছিল কোথায়? অন্ধ্র সাতবাহন। এরই একটা পার্ট, এরই একটা হচ্ছে সামন্ত সাইডে জায়গা নিয়ে বা হচ্ছে কি ছিল, সামন্ত সাইড হয়ে গিয়ে বকাটক বংশ স্থাপন করেছিল। এই বকাটক বংশের উপর কি, তারপরে কোন বংশ ছিল বকাটকের পরে? হ্যাঁ, চালুক্য। কিসের চালুক্য? রাজধানী করেছিল বাতাপিতে। রাজধানী কোথায় করেছিল? বাতাপিতে। তারপরে কি এসেছিল? রাষ্ট্রকূট। দেখ, এই টাইম পিরিয়ডে কেউ কিন্তু কাউকে সম্পূর্ণভাবে হত্যা করতে বা কোনো বংশকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি। সবাই সামন্ত হিসেবে রেখে দিয়েছিল। সবাই কী হিসেবে রেখে দিয়েছিল? সামন্ত হিসেবে রেখে দিয়েছিল। রাষ্ট্রকূট
রাষ্ট্রকূট সামন্ত হিসেবে কাকে রাখছিল? হ্যাঁ, চালুক্য বংশকে। এই চালুক্য রাষ্ট্রকূট যখন ধীরে ধীরে ধ্বংসাবশেষের দিকে পৌঁছে যায়, তারই ধ্বংসাবশেষের উপর স্থাপন হয়েছিল আবার কি দ্বিতীয় চরণের চালুক্য, যার রাজধানী কী ছিল? কল্যাণী। তারপরে তো কল্যাণীর চালুক্য যাওয়ার পরে ভেঙ্গির চালুক্য এসছে। এটা তো তোমাদের পড়ারই দরকার নেই। একটা বংশ ছিল ভেঙ্গির চালুক্য বলে, এটুকু জানলেই চলবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার তো, কোনো ডাউট নেই? হ্যাঁ, এই সময় রাষ্ট্রকূট যখন ছিল, রাষ্ট্রকূট দুটো বংশের সঙ্গে মারপিট করছিল। ওপরে চলে গেছিল তো হর্ষবর্ধনের কনজ দখল করার জন্য। তাহলে এখানে আমি রাষ্ট্রকূট লিখে দিই, রাষ্ট্রকূট। আবার এই রাষ্ট্রকূট বংশই চোলের সঙ্গে মারপিট করছিল। রাষ্ট্রকূট বংশ কার সঙ্গে মারপিট করছিল? হর্ষবর্ধন যখন মারা যায়, কনজ ফাঁকা হয়ে গেছিল, উত্তর ভারতে কনজ দখল করার জন্য গেছিল কে? রাষ্ট্রকূট গেছিল। ওখানেও মারপিট করছিল। রাষ্ট্রকূট চোলের সঙ্গেও মারপিট করছিল। রাষ্ট্রকূট বেশি দিন বাঁচবে? রাষ্ট্রকূট পড়ে নিয়েছি। আর ওই কনজ দখল করতে এদিক থেকে বাংলা থেকে আসছিল বাংলার রাজা, আর এদিকে গুজরাট থেকে আসছিল প্রতিহার রাজা। গুজরাট থেকে কে এসেছিল? প্রতিহার। বাংলা থেকে কে এসেছিল? পাল রাজা। তার মানে এরপরে কী পড়বো বোঝা গেছে তো? এদিকে পাল পড়বো। পাল পড়া হয়ে গেলে কী হবে? পালকে সামন্ত বানিয়ে রেখে দিয়েছিল কে? পালের সামন্ত ছিল সেন। সেন পড়বো। দিয়ে কোথায় চলে যাবো? প্রতিহার। কারণ যে জিতছে তাকে লাস্টে পড়াইব। প্রাইজ কেমন দেয়? প্রাইজ দেওয়া দেখেছিল? এ হেরে গেছে, প্রাইজ দে। আবার কোনে যে প্রাইজ দিয়ে দিবে? হেরে গেছে, যে জিতছে তার জন্য মঞ্চ সাজানো হবে, তাই তো? তার মানে আগে এইসব কাজ করলে গুর্জর প্রতিহার যখন আসবে তখন মঞ্চ সাজাবো, তাই তো? মঞ্চ সাজিয়ে চ্যাম্পিয়নের প্রাইজ দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে তো? তাহলে এদিকের আমরা কাজ ছেড়ে নিই, পাল বংশ পড়ে নিই। চলো পাল পড়বো। দক্ষিণ ভারত বোঝা গেছে তো? দক্ষিণ ভারতের সিকোয়েন্স বোঝা গেছে না যায়নি? কারো কোনো প্রবলেম আছে দক্ষিণ ভারত নিয়ে? কোনো প্রবলেম নেই তো? এতটুকু প্রবলেম নেই তো দক্ষিণ ভারতে? হ্যাঁ, দক্ষিণ ভারতে কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই তো? সিকোয়েন্স আগের ভিডিওগুলো দেখে ছাড়া আছে, ওগুলো সব দেখছি, দেখার পরে এখানে আসবি। সিকোয়েন্স কীভাবে পড়তে হবে বোঝা গেছে তো? হ্যাঁ, আগে সব বইগুলো দেখবি, দেখে আসবি, দেখলে বুঝতে পারবি সিকোয়েন্স। কারণ প্রত্যেকদিনই আমি সিকোয়েন্স বলতেছি, ওখানে দেখে নেবি, ঠিক আছে? হ্যাঁ, এটা বোঝা গেছে তো? এবার আমরা পাল পড়বো। কোন বংশ পড়বো? পাল পড়বো। বিচ্ছেদে সুখের আনন্দ। সেপারেশন ইজ দ্য কি অফ জয়। বোঝা গেছে তো? দূরে থাক। দক্ষিণ ভারত হয়েছে। এবার আমরা কি করবো? পাল। পাল চল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এইবারে দেখবি নাম দেখলে বুঝতে পারবি এটা কোথায় ছিল। নাম দেখলে কি বুঝতে পারবি এই বংশটা কোথায় ছিল? পাল বংশ। নাম দেখছি তো, গোপাল। নাম কি? গোপাল। আরে গোপাল আমাদের গ্রামের ছেলের নাম তো। হ্যাঁ, নাড়ু গোপাল, গোপাল, এইসব নাম। তার মানে এটা দেখেই মনে হচ্ছে কোথাকার, কোথায় ছিল? বাংলা। হ্যাঁ, তখন বাংলা বিহার সব একসঙ্গে ছিল। বাংলা বিহার কি ছিল? সব একসঙ্গে ছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। বোঝা আছে তো? এর রাজধানী ছিল, রাজধানী ছিল মুঙ্গের। রাজধানী কোথায় ছিল? মুঙ্গের। বর্তমান যেটা বিহারে অবস্থিত মুঙ্গের, সেই মুঙ্গের ছিল কি? রাজধানী ছিল। মুঙ্গের কি ছিল? রাজধানী ছিল। কোন বংশের? পাল বংশের রাজধানী ছিল। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, তার মানে এখন বর্তমানে কোথায় অবস্থিত এটা? বিহার। কিন্তু বলা তুই বাংলার রাজা, তার মানে বিহার বাংলার সঙ্গে যুক্ত ছিল তখন। বিহার বাংলা থেকে আলাদা হয়েছে কত সালে? বাংলা থেকে বিহার আলাদা হয়েছে কত সালে?
কত সালে আলাদা হয়েছে বলে দিয়েছি, 1912, 1912 সালে হয়নি? আর 1912 সালে কি আলাদা হয়েছে? বাংলা থেকে কি আলাদা হয়েছে? বিহার। বিহার থেকে উড়িষ্যা আলাদা হয়েছে কবে? হ্যাঁ, 1936 সালে। হ্যাঁ, আর বিহার থেকে ঝাড়খণ্ড, সরি বিহার থেকে ঝাড়খণ্ডই তো, বিহার থেকে ঝাড়খণ্ড 15 নভেম্বর 2000। এটা পড়ে দিয়েছি, বিহার পড়ার সময় নিচে লেখা আছে। হ্যাঁ, আর খুলেও দেখুন তোরা, ঠিক করছে। যত বেশি পড়াশোনা করবি তত বেশি জেনে যাবি, তাই তো? জানা উচিত নয় এত বেশি, বেশি জেনে গেলে অসুবিধা হবে নি। হ্যাঁ, এইটুকু ভগবান মাথা দিয়েছে, কত জিনিস ঢুকিয়ে রাখবি মাথাতে, কত জিনিসের মাথাতে ঢুকিয়ে রাখবি। একে মোবাইলে ফেস দেখতে হবে 4 বার, সেটা ঢুকাবি না? মোবাইলে মেসেজ করতে হবে, পেছনে যে আছে লেজ উঠতে খেয়েছে কিনা সেটা জানবি না? কি করবি এইটুকু তো মাথা। তারপরে আবার বন্ধু বান্ধব আছে, গল্প করতে হবে, তাই তো? হ্যাঁ, গল্প করবি, কত কি করবি, মাথা তো এইটুকু। হ্যাঁ, সকাল থেকে উঠে কাজকর্ম করলো, টুকটাক কাজকর্ম করবি, তারপরে হচ্ছে যেটাকে পুষে রেখেছু সেটার সঙ্গে কথা বলবি, তার কথা মাথায় রাখবি না? পড়াশোনা করবি। সব থেকে সহজ জিনিস কি মাথা থেকে বের করে দেওয়া? পড়াশোনা, ওটাই সব থেকে সহজ। আর তুই কোনো জিনিস বের করতে পারিনি, কাজ তোর প্রতিনিয়ত আসবে, পড়াশোনাটাই বের করতে হবে তো, ওটাই বের করে দিবি, বোঝা যাচ্ছে তো? আর আছি আমি এখানে, যে যে দোষ করবি বের করে না, লিস্ট করে রাখবো আমি। ছুটির পরে এক একজনকে ডাকবো, সবার সামনে মারলে তোদের মান সম্মানে লাগবে। ছুটির পরে ডাকবো, গা হাত পা ফুলাবো, পাঠিয়ে দেবো ঘর। এটা করলে ঠিক হবে তো? কি রয়বাবু, কী বলছো? হ্যাঁ বাবা, পড়াশোনা কর, রেগুলারলি পড়াশোনা কর। জীবনে পড়াশোনা করলে চাকরি হবে কি হবে না আমি সেটা বলতে পারছি না, সেটা তোর উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। তুই কীভাবে সেটাকে মেনটেন করবি, তুই কীভাবে সেটাকে চালনা করবি, পড়াশোনা তুই কীভাবে করবি, তোর উপর পুরোটাই ডিপেন্ড করছে, বোঝা গেছে তো? হ্যালো, হ্যাঁ, কী বলছিল? পড়াশোনা করলে চাকরি পাবি যে এর কোনো গ্যারান্টি নেই, এই গ্যারান্টি আমি দিইনি। চাকরি পাবি যে, সেটা তোর ক্যাপাবিলিটি, তুই কতটা কাজ করবি। কিন্তু এটুকু বলতে পারি, শিক্ষা এমন একটা জিনিস যে যার সৎ ব্যবহার করিস তুই মানুষের মতো মানুষ তৈরি হবি, বোঝা যাচ্ছে তো? শিক্ষা তোকে কোনোদিন ভিক্ষা করতে দেবে না, শিক্ষা কোনোদিন তোকে ভিক্ষা করতে দেবে না। ভিক্ষা যদি শিক্ষা না থাকে সারা জীবন ভিক্ষা করে খাবি, কিন্তু শিক্ষা যদি থাকে ভিক্ষা করলেও কিছুদিনের জন্য, পরবর্তীকালে কিন্তু ঠিক তুই এস্টাবলিশ হয়ে যাবে। এই জন্য শিক্ষা কখনোই কাউকে ভিক্ষা করতে দেয় না। আদারওয়াইজ শিক্ষা না থাকলে কি আছে করতে দেবে। এবারে তোর বলি স্যার শিক্ষা নেই, তাদের শিক্ষা না থাকলে তাদের যারা দেখবি হয় বিলিনিয়ার হয়, তাদের পেটে হয়তো কারো হয়তো বেশি তেমন শিক্ষা নেই, তোদের ওখানে অনেকে দেখবি শিক্ষা নেই, কিন্তু সেই যে ব্যক্তিগুলোর সঙ্গে কাজে বস করে রেখেছে তাদের শিক্ষা আছে। লোকটার শিক্ষা না থাকলে কী হবে? যাদেরকে বস করে রেখেছে তাদের শিক্ষা আছে, কারণ সে ব্রেন খাটিয়েছে। শিক্ষা পুঁথিগত অর্জন করেনি, কিন্তু কী করেছে? বাস্তবিক শিক্ষা অর্জন করেছে, বোঝা আছে তো? আর তোরা করছো কি? পড়াশোনা করে কী হবে? হ্যাঁ, পড়াশোনা কর বাবা, রেগুলার পড়াশোনা কর। রেগুলার পড়াশোনা করলে অনেক অনেক লাভ আছে। তোদের যখন সিলেবাস শেষ হয়ে যাবে না, তোদের যদি কভার হয়ে যায় পুরোই, সব পরীক্ষায় পাস করবি। এরকমও নিদর্শন আছে, এখানে 6টা 7টা এক্সামে ক্র্যাক করেছে, এরকমও ব্যক্তি আছে। এবছর রেলের গ্রুপ ডিতে 3-4 জন পাস করেছে, সেটাও কি আছে যে পড়েছে। এটা আমার কিছু আছে? আমি কিছু করেছি? আমার শুধু জাস্ট তোদেরকে গাইড করা,
পড়েছে সে, রেজাল্ট করেছে সে, ক্রেডিট সম্পূর্ণ তার। সেখানে 20% থেকে 30% আমার হাত রয়েছে যে আমি এটুকু তাকে এই যে জায়গাগুলো পড়তে হবে বা সেটা কিভাবে সহজ করে পড়তে হয় সেটুকু আমি বলে দিচ্ছি। না আমি তোর মাথায় ঢুকে যাব, না তোকে আমি পড়িয়ে দেবো, না তোর অপশান আমি গোল করে দেবো। বোঝা গেছে তো? আমার কাজ শুধু তোকে বোঝানো, বাকিটা 100%-এর 100% তোকেই করতে হবে। আমার কিচ্ছু হাত নেই এতে। বোঝা গেছে তো? কেউ কোনোদিন কোনো সেন্টারে পড়লে চাকরি পেয়ে যায় না। সে নিজে কতটা প্রিপারেশন নিচ্ছে তার উপর চাকরি পায়। শুধুমাত্র সহজ করে দেওয়ার কাজ আমি করি। বোঝা গেছে তো? বোঝা গেছে না যায়নি? আর তোরা যে জায়গাগুলো আমার এখান থেকে এতজন পেয়েছে, আরে তোর ওখান থেকে পেয়েছে, ছেলে পড়বে না, তুই পাইয়ে দে তো কোথায় লিখবো? কার দম আছে কত? তুই সব বুঝিয়ে দিলিস, সব বলে দিলিস, ছেলে চুপচাপ রিভাইজ করলো নি, চুপচাপ বুঝতে হলো, চাকরি পাই দিতে পারবে? কারণ ক্রেডিট তোদেরই। আমি বারবার কথাটা বলি, ক্রেডিট তোদেরই, তোরাই করবি সব কিছু, শুধু আমি গাইড করবো জাস্ট, আর কিছু না। তার মানে এটুকু ভরসায় থাকিস নি যে এখানে চলে এলেই জব হয়ে যাবে। এটুকু ভরসা থাক আমাকে পড়তে হবে, এখানে এলে প্রসেসটা পড়ার কি সহজ উপায় রয়েছে সেটা জানতে পারবো। বোঝা গেছে তো? ভালো করে পড় বাবা। আর তোরা যত পড়বি আমার লাইফ তোদের উপর ডিপেন্ড করে আছে। বোঝা গেছে তো? তোদের লাইফ আমার উপর ডিপেন্ড করে নেই, কিন্তু আমার লাইফ তোদের উপর ডিপেন্ড করে আছে। তোরা যে যত ভালো করে পড়বি তোরা জব পাবি, তাই তো বাবা? সোজা কথা এটা। আমি কোনোদিন আজ পর্যন্ত কাউকে ব্যবসায়িক কথা আজ পর্যন্ত কোনোদিন বলিনি, আজকেও বলবো না। এটা আমার পন্থা, ঠিক আছে? তোরা পড়লে আমার গ্রো হবে, সোজা কথা বাবা। কারণ তোকে জিজ্ঞাসা করবে কোথা থেকে পড়ছু, তুই বলবি এখান থেকে পড়ছি, তাহলে ওখানেই যাই। এটাই হচ্ছে ম্যাটার, সোজা ম্যাটার বাবা। আদার্স কিচ্ছু নেই জিনিস জায়গায়। বোঝা গেছে তো? আদার্স কিচ্ছু নেই। তোরা কী ভাবছিস? হ্যাঁ, তোদের পরের ব্যাচ কীভাবে আসবে সেটা ডিপেন্ড করছে তোরা কীভাবে পড়াশোনা করছিস। তোরা যদি বলিস স্যারকে বেশি আর উপরে উঠতে দেবনি, এখানে রাখবো, তাহলে পড়াশোনা করবি। এবার দুটো জিনিস পরস্পর উপর নির্ভরশীল। তুই পড়লে জব পাবি, তাই তো? তুই জব পেলে আমার এখানে কোনো ই নেই, আমাকে 1 মাসের স্যালারিও দিয়ে দিবি নি, দিয়ে দিবি নাকি? হ্যাঁ, কাউকে কিচ্ছু দিতে হবে না, তোদেরকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র পড়াশোনা করে যা। বোঝা গেছে তো? এমনি তোরা পাস করলেই স্যালারির প্রয়োজন নেই, আর স্যালারি আমার এমনি পকেটে চলে আসবে শুধু পাস করলেই। কীভাবে আসবে সে আমি জানি। বোঝা গেছে তো? আর রাজধানী কি মুঙ্গের ছিল, পড়াশোনা করে গোপাল পাল এসেছিল। প্রথমে কে এসেছিল? গোপাল। মুঙ্গের মানে মেনলি বিহার, মেনলি কোথায়? বিহার। মুঙ্গের মানে কি বিহার। এই জায়গায় বিহারের অদন্তপুর বলে একটা জায়গা আছে, বিহার শরীফ বলে একটা জায়গা আছে, সেখানে অদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল কে? গোপাল। গোপাল কোন বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল? অদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিল? গোপাল। বোঝা আছে তো? গোপালের পরে আসছে ধর্মপাল। গোপালের পরে কে আসছে? ধর্মপাল এসছে। এই ধর্মপাল মনে কর কনজ দখল করতে গেছিল, এদিক থেকে রাষ্ট্রকূটে আসছিল কে? ধ্রুব। এদিক থেকে কনজ পাল বংশের গেছিল কে? ধর্মপাল। গোপালের পরে ধর্মপাল লেখা হয়েছে, তো এখন গোপালে পড়ে আছো। ধর্মপাল, তাই তো? কে ছিল? ধর্মপাল। আর এদিক থেকে বৎসরাজ গেছিলেন। বৎসরাজ যখন প্রতিহার পড়াবো বৎসরাজ পড়াবো, ঠিক আছে? প্রতিহার যখন পড়াবো কি পড়াবো? বৎসরাজ পড়াবো। তো ধর্মপাল কোন ত্রিপক্ষীয় সংগ্রামে যুক্ত ছিল? ধর্মপাল কিসের সঙ্গে যুক্ত ছিল?
ত্রিপক্ষীয় সংগ্রামে। আর এই ধর্মপাল কি করেছিল জানিস তো? ধর্মপাল স্থাপন করেছিল একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। বল কি বিশ্ববিদ্যালয়? ভাগলপুর নামক জায়গায়। ভাগলপুর বলতে ওয়েস্ট বেঙ্গলের সাইডে। ভাগলপুর ওয়েস্ট বেঙ্গল থেকে একটু, বিহারের ওয়েস্ট বেঙ্গলের সাইডে, বিহার এরিয়া কিন্তু কোথায়? ওয়েস্ট বেঙ্গলের সাইডে। ভাগলপুরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। কোন বিশ্ববিদ্যালয়? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল কোথায়? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল কোথায়? ভাগলপুরে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিল? ক্লিয়ার হয়েছে নাই? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিল? কে স্থাপন করেছিল? ধর্মপাল। কোথায় স্থাপন করেছিল? হ্যাঁ। ত্রিপক্ষীয় সংগ্রামে অংশগ্রহণ কে করেছিল? বল এরপরে আর টাকা থাকবে পাল বংশে? থাকার কথা না। আরে পাল বংশে টাকা থাকবে এরপর? যুদ্ধ করেছে। যুদ্ধে যদি পরাজিত তখনই হয় যখন দেখবি যার কি আর্থিক দিক থেকে দুর্বল, যে সেই পরাজিত হয়। আর্থিক দিক থেকে যে দুর্বল সেই পরাজিত হয়, আদারওয়াইজ কেউ পরাজিত হয়? হ্যাঁ। মানুষ কখনো রোগকে ভয় পায় না। কোনো মানুষ রোগকে ভয় পায় না। কাকে ভয় পায়? রোগ হলে বাজার থেকে ভালো টাটকা ফল কেনার জন্য যে টাকাটা প্রয়োজন, সেই টাকাটাকে মানুষ ভয় পায়। ওই টাকাটা কোথা থেকে পাবে? রোগ সবারই হয়, বড় বড় ব্যক্তিরও হয়, গরিবদেরও হয়। গরিবরা ভয় পায় কেন রোগকে? কারণ তাদের কাছে অর্থ নেই, ওষুধ কেনার মতো খরচ নেই, আর কি নেই? ফল খাওয়ার মতো টাকা নেই। এটাই হচ্ছে তাদের মেন ভয়, আর কিচ্ছু নয়। বোঝা যাচ্ছে তো? জন্মগ্রহণ করেছো তুমি গরিব বাড়িতে, কোনো অসুবিধা নেই। যদি জন্ম তোমার গরিব বাড়িতে হয় কোনো অসুবিধা নেই। বাবা গরিব, তুমি জন্মের পর তোমার বাবাকে গরিব দেখেছো, সেটা কোনো অসুবিধা নেই। তোমার মৃত্যুর সময় বা বাবার মৃত্যুর সময় যেন না বাবা গরিব অবস্থায় মারা যায়। বোঝা যাচ্ছে তো? জন্ম তোমার গরিব হোক, কিন্তু তোমার যখন মারা যাবে তখন কি হবে? তখন যেন সব সময় কি থাকে? বড় অবস্থায়, ধনী ব্যক্তি অবস্থায় মারা যাও। বোঝা যাচ্ছে তো? আর তোমরা গিয়েছো পৃথিবীর 45-50 কেজি ওয়েট নিয়ে আসছো, পৃথিবীর বোঝা হয়েছে, চলে গেছে। বোঝা যাচ্ছে তো? এই জগতে কেউ কারোর নয়। যদি কোনো মানুষ বেঁচে থাকতো না, তাহলে সে বুঝতে পারতো। কোনো মানুষ যদি বেঁচে থাকতো তাহলে সে বুঝতে পারতো যে তাকে যখন ওখান থেকে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, তখনও 4টা কাঁধ পরিবর্তন করে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো মানুষ জানে যে এটাই তার, এই ব্যক্তির সঙ্গে, মৃত ব্যক্তির সঙ্গে যে কাঁধে করে নিয়ে যাচ্ছে, তার এটাই শেষ যাত্রা। এরপরে দুজন একসঙ্গে কখনোই হবে না। তারপরেও সে ব্যক্তিকে কী করা হয়? কাঁধ পরিবর্তন করে করে নিয়ে যাওয়া হয়। আর তোরা ভাবছি পৃথিবীতে কেউ করা হবে? হ্যাঁ, ভালো করে পড়াশোনা করে যাবো, নিজের কাজ নিজেকে ভালো করে করতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ধর্মপাল বোঝা গেছে? কোন সংগ্রাম? ত্রিপক্ষীয় সংগ্রাম। কোন বিশ্ববিদ্যালয়? টাকা শেষ। টাকা শেষ মানে রাজা এল আসবে। টাকা শেষ মানে কি আসবে? রাজা এল আসবে। রাজা আসবেই তো ওরকম। আর এরপর রাজা আসছে দেবপাল। রাজা কে আসছে? দেবপাল এল। দেবপাল কে ছিল? এল। ফুল ফর্ম কি এল? লাভ আউট, লাভটা জোরে জোরে হাসো। দেবপাল কে এসেছিল? দেবপাল এসেছিল। ক্লিয়ার হয়েছে তো? কে এসেছিল? দেবপাল এসেছিল। বোঝা আছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? দেবপাল বোঝা আছে? দেবপাল বোঝা আছে তো? হ্যাঁ। দেবপাল কি ছিল? বেকার ছিল। কারণ দেখ, এখানেই টাকা শেষ। আর রাজার যত চাইলেও, ভারতের যদি না টাকা থাকে, মোদিজি যা ইচ্ছা করলেও কিছু করতে পারবে? করতে পারবে কি? টাকা এর জন্য প্রচুর দরকার। টাকা তোমাকে সুখ দেবে না, কিন্তু সুখের জন্য টাকা দরকার। বোঝা আছে তো? টাকা তোমাকে কি দেবে না? সুখ দেবে না, কিন্তু সুখের জন্য টাকা দরকার। টাকা তোমাকে ভালো একটা ম্যানশন হাউস দেবে, কিন্তু বাড়ি দেবে না। টাকা তোমাকে কি দেবে? ভালো এয়ার কন্ডিশন একদম রুম থাকবে, বেড, সুন্দর বেড দেবে,
টাকা তোমাকে স্লিপ দেবে না, কিন্তু ঘুমাতে গেলে টাকার প্রয়োজন। বোঝা গেছে তো? ঘুমাতে গেলে টাকার প্রয়োজন। টাকা তোমাকে জীবনে সুখ দেবে না, কারণ সব যত জনের টাকা আছে সবাই সুখী হয়নি, কিন্তু সুখের জন্য কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে না? হয়নি? তো এরকম টাকা শেষ, নেতা কেমন আসছে দেখছি তো। আর এটাই এখন বর্তমানের নেতা, এটাই বর্তমানের নেতা তো, আর এটাই বর্তমানের নেতা তো। ধর ইতিহাস এখন পড়ছি, এটা পাল বংশ, এটা মোদি বংশ। মোদি চলবে, মোদিজি। হ্যাঁ, এরপরে মোদিজির টার্ম শেষ হয়ে গেলে ওই বংশে কেউ না কেউ থাকবে। সে যে মোদিজির মতো শক্ত হবে তার কোনো গ্যারান্টি নেই, এলোয়েল আসতেই পারে, কিন্তু এরপরে যে আছে মোদিজির উপরে। বোঝা যাচ্ছে তো? সে মোদিজি তবু কি বলে, মোদিজি প্রথমে অটল বিহারী বাজপেয়ী ছিল। অটল বিহারী বাজপেয়ী কি বলতে জানিস তো? অটল বিহারী বাজপেয়ী ব্যাপক লোক, সব থেকে বেস্ট যদি বলা হয় অটল। সমস্ত প্রধানমন্ত্রী নিজেদের আইটেরিয়া সুপার, শুধু মোদিজি দেশাইকে ছেড়ে দেয়, বাকি সবাই সুপার প্রধানমন্ত্রী। মোদিজি তবু কি বলে যে কোনো কিছু হলে ভাবে, এরপরে যে আছে সে সন্ন্যাসী, কোনো ভাবেনি, ডাইরেক্ট কোথাও গাড়ি লুটে যাবে, কোথাওকে শুট আউটে মারা যাবে। হয়ে আছে, সে ওইসব ভাবেনি। এখন পাকিস্তান যে পরিমাণে ভয় করছে না, উনি যদি হয়ে যায় বাস গেল, পাকিস্তানের নাম নিশানা উড়িয়ে দিবে। বোঝা যাচ্ছে তো? দেবপাল তাহলে ললছিল, তাহলে একে পড়ার দরকার নেই। দেবপালের পরে আসছে মহিপাল। কে এসছে? মহিপাল। মহিপাল এসছে। দেখ ধীরে ধীরে আবার কি হয়, যখন বংশ আছে আবার কনস্ট্রাকটিভ কাজ হবে। মহিপাল আবার কাজ শুরু করেছে, ভালো ভালো কাজের ডেভেলপমেন্টের কাজ শুরু করেছে, তাই তো? তুই যদি পশ্চিমবঙ্গের রাজনীতি দেখি, পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে তুলনা করি, পশ্চিমবঙ্গ 1970 সাল পর্যন্ত, স্বাধীনতার 1970 সাল পর্যন্ত ভারতবর্ষের সব থেকে বেশি জিডিপিতে শেয়ার করতো, 30% জিডিপিতে শেয়ার করতো। ধীরে ধীরে তারপরে ধীরে 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 কমতে আছে। হ্যাঁ, এখন কোথায় গিয়ে পৌঁছেছে তার ঠিক নেই, তাই তো? ডেভেলপমেন্টের প্রয়োজন। এরপরে কখনো কখনো পশ্চিমবঙ্গকে নিয়ে ভাবনা চিন্তার জন্য কেউ না কেউ আসবে, তাই তো? সে আবার পশ্চিমবঙ্গকে ওই জায়গায় তোলার স্বপ্ন দেখবে। 30% জিডিপি, ভারতের সব থেকে বেশি জিডিপি পশ্চিমবঙ্গ থেকেই যেত, সেই জায়গায় আবার পৌঁছানোর চেষ্টা করবে। কেউ না কেউ আছে, স্বপ্ন দেখবে। হ্যাঁ, আর সেই জায়গায় পৌঁছাতে হবে। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার, কোনো ডাউট আছে কি? হ্যাঁ, তাহলে মহিপাল এসছে আবার পুনরায় হচ্ছে কি করছে, পাল বংশকে আবার তুলে ধরার চেষ্টা করছে, পাল বংশের ডেভেলপমেন্ট করছে। তার মানে একদম ধ্বংসের পথে চলে গেছিল, আবার উঠছে। তার মানে একে আমরা বলতে পারি পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। হ্যাঁ, পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতাকে, হ্যাঁ, মহিপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা, মনে কর মহিপালের সময় পাল বংশে একজন আসছিল, মারপিট করে 1 ঘটি গঙ্গা জল নিয়ে পালিয়ে গেছিল, সেই ছিল এই মহিপাল। রাজেন্দ্র চল আসছিল, হ্যাঁ, তখন কিন্তু কোথাও বলেনি যে রাজেন্দ্র পাল কোন পাল রাজার সময় এসেছিল, কারণ সেখানে রাজেন্দ্র পাল পড়ানোর দরকার ছিল। যখন এখানে পাল বংশ পড়াচ্ছি, মহিপাল যখন পড়াচ্ছি, তাহলে পুরো কোঅর্ডিনেশন কানেক্ট হয়েছে। হ্যাঁ, দুটো তার দুদিকে ছিল, এক জায়গায় জুড়েছে তো। তাহলে মহিপাল কে আসছিল এ সময়? রাজেন্দ্র চোল। সে তো মারপিট তোরা দেখেছিস তোরা, দেখুন শুনেছি, বোর্ডেই মারপিট করাচ্ছিলাম তো আমি, আর এইখানেই মারপিট করাচ্ছিলাম, আবার এখানে কি করেছি, মারপিট বন্ধ করেছি। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার হয়েছে। তাহলে রাজেন্দ্র চোল কী করেছে? রাজেন্দ্র চোল এসেছিল, মহিপালের সময় মারপিট করেছে, এগুলো বলে দিয়েছি গল্প, তাই তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? রাজেন্দ্র চোল ক্লিয়ার হয়েছে, সরি মহিপাল ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে ছিল? দেখ, গোপাল তো প্রতিষ্ঠা করেছে, ত্রিপক্ষী সংগ্রামে যোগ করে দিয়েছে কে? ধর্মপাল। আবার এই যা হোক করে মহিপাল তুলতে আছে, সে সময় আক্রমণ করে দিয়েছে কে? রাজেন্দ্র চোল। পাল বংশ টিকবে নি? পাল বংশ টিকবে কি? পাল বংশ টিকবে নি? মহিপাল মারা যাওয়ার পরে, মহিপাল যখন হচ্ছে রাজত্ব চলে যায়, এরপরে আসছিল টুকটাক 2-1টা রাজা আসবে, তারপরে শেষ রাজা আসছিল, অত মহান রাজা আর আসেনি, শেষ রাজা আসছিল, তার নামের সঙ্গে পাল বংশের ধ্বংসাবশেষের খুব সুন্দর মিল আছে, মদন পাল। পাল বংশের শেষ রাজাকে তোরা মদন কাকে বলু?
বাংলায় মদন কাকে বলা হয়? যে অকর্মণ্য, হ্যাঁ, যে কোনো কাজে লাগেনি, যে মদন, শুনে দিকে, এরও নাম মদন পাল। পাল বংশের শেষ রাজা, পাল বংশের শেষ রাজা, পাল বংশের শেষ রাজা। পাল বংশের শেষ রাজা মদন পাল। পাল বংশের প্রতিষ্ঠাতা, পাল বংশের প্রতিষ্ঠাতা, পাল বংশের প্রতিষ্ঠাতা, পাল বংশের তারপর রাজা গোপালের পরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। অদন্তপুরী বিশ্ববিদ্যালয় গোপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় যখন স্থাপন করেছিল না, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্রজধাম শাখার শিক্ষা দেওয়া হতো। হ্যাঁ, ব্রজধাম শাখা তার মানে কি বৌদ্ধ ধর্মের কিছু শিক্ষা, তাই তো? তার মানে এটুকু বুঝতে পারছি বিশ্ববিদ্যালয়ের সামনে ব্রজধাম শাখার শিক্ষা দেওয়া হয়েছে, মানে কিছু না কিছু কি আছে, এগুলো কি আছে? হ্যাঁ, কি আছে? তার মানে এই যে পাল বংশ, এই পাল বংশ কি দেখতে পাবো? পাল বংশ বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী ছিল। পাল বংশ কি ছিল? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, তাই তো? পাল বংশ বৌদ্ধ ধর্মের ছিল, তাই তো? পাল বংশ কোন ধর্মের ছিল? বৌদ্ধ ধর্মের ছিল। বোঝা যাচ্ছে তো? বৌদ্ধ ধর্মের শিষ্য ছিল কি পাল রাজারা। যখন মদন চলে আসছে, মদন যখন চলে আসছে এই বাংলা থেকে, মদন চলে এসছে। পাল বংশের প্রথম রাজা প্রতিষ্ঠাতা, অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ত্রিপক্ষী সংগ্রামের যোগদান করেছিল, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। তারপরে দেবপাল এলওএল ছিল, হ্যাঁ। তারপরে কে ছিল? মহিপাল। মহিপাল, মহিপাল কি করেছিল? রাজেন্দ্র চলে এসেছিল মহিপালের সময়। মহিপাল দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে ছিল? মহিপাল। শেষে এসেছিল কে? মদন, মদন পাল বাবু, তাই তো? এই মদন পাল যখন আসে, তখন মদন পাল আসার সময় অলরেডি সেই সময় সামন্ত সেনরা, ওদের সামন্ত ছিল। সেনরা ধীরে ধীরে আস্তে আস্তে তাদের রাজধানী স্থানান্তরিত করা শুরু করেছিল। সেনরা ধীরে ধীরে কী করেছিল? তাদের রাজধানী স্থানান্তরিত করা শুরু করেছিল। সেনরা আলাদা জায়গায় গিয়ে তাদের কী হচ্ছিল? সামন্ত হিসেবে ছিল। কোথায় ছিল? এখান থেকে সরে গিয়ে মুঙ্গেরের রাজধানী ছিল। মুঙ্গের থেকে রাজধানী সরে গিয়ে লখনৌতি। কোথায়? লখনৌতি, যেটা বর্তমান নাম নদিয়া। নদিয়াতে স্থাপন করেছিল। লখনৌতি নদিয়াতে স্থাপন করেছিল। হ্যাঁ, লখনৌতি নদিয়াতে স্থাপন করেছিল, তাই তো? সেন বংশের সামন্ত স্থাপন করেছিল। দেখ, সেন বংশ যখন রাজা দুর্বল হতে থাকবে, ধীরে ধীরে কি করবে? সামন্তরা কী করবে? সাইড হতে থাকবে। কিন্তু রাজত্ব তো, তারা তো রাজা নাম ঘোষণা করবে নি, বা তাদের রাজ্য ঘোষণা করবে নি। কী হবে? ধীরে ধীরে সামন্ত হয়ে থাকতে থাকবে। সেরকম মদন আসার সাথে সাথে সামন্তরা, সামন্ত ছিল কারা? সেনরা। সেনরা ধীরে ধীরে সাইড হওয়া শুরু হয়েছে, দিয়ে সামন্ত হিসেবে ছিল। বোঝা আছে তো? তাহলে প্রতিষ্ঠাতা একজন হবে, তারপরে কিছুজন রাজার পরে কি করবে? মদনকে কেলিয়ে কে আসবে? সেন বংশ প্রতিষ্ঠাতা হয়ে যাবে, তখন রাজ্য হয়ে যাবে। তার মানে সামন্ত সরবে একজন, রাজ্য স্থাপন করবে আরেকজন। বোঝা আছে তো? চলো, সেন বংশের প্রতিষ্ঠাতা বলা হয় বিজয় সেনকে। সেন বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? বিজয় সেনকে। কিন্তু মদন পালকে খেলাবে কে জানিস কি? সামন্ত সেন। তার নামই হচ্ছে সামন্ত সেন। বোঝা আছে তো? সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন। কিন্তু একে কেলিছে কে? সামন্ত সেন কেলিছে। বোঝা আছে তো? কে কেলিছে? সামন্ত সেন। এরপর তার মানে কি সামন্ত সেন আসবে। রাজধানী কি ছিল? লখনৌতি নদিয়া, তাই তো? সামন্ত ছিল। হ্যাঁ, এখানে এই দুটো সেন বংশের প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা সামন্ত সেন, প্রতিষ্ঠাতা বিজয় সেন। কারণ কি? সে তো সামন্ত হিসেবে রাজ্যকে সরিয়ে আনছিল,
তার মানে সে প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারে না তাকে? তাকে কি প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারি? প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারি কি? বলতে পারি না তো। হ্যাঁ, প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারি কি? বলতে পারি না। তার মানে সামন্ত সেন প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল। সামন্ত সেন প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ বিজয় সেনকে যেহেতু প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারিনি, সামন্ত কাকে পরাজিত, মদন পালকে কে পরাজিত করেছে? সামন্ত সেন। তার মানে প্রকৃত প্রতিষ্ঠাতা কে হবে? আর প্রতিষ্ঠাতা, এটা পরীক্ষায় প্রচুর পড়ে। সেন বংশের প্রতিষ্ঠাতাকে, সেন বংশের প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রতিষ্ঠাতা, সেন বংশের, সেন বংশের প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সামন্ত সেন। এরপরে আসছে বল্লাল সেন। এরপরে কে আসছে? বল্লাল সেন। সেন বংশ ছিল প্রচুর কবি, কবি টাইপের ছিল, মানে কবিতা লিখতো, নাটক লিখতো, এইসব টাইপেরই ছিল বেশি। বল্লাল সেন এসছে। বল্লাল সেন এসে দুটো বই লিখেছে। বই দুটোর নাম সাগর, দান সাগর, অদ্ভুত সাগর। দান সাগর, অদ্ভুত সাগর। বল্লাল সেন যে দুটো বই লিখেছে কি? দান সাগর, অদ্ভুত সাগর। তার মানে সাগর দেখতে পেলে কি মেরে দিবি? বল্লাল সেন, দান সাগর আর অদ্ভুত সাগর। দান সাগর আর কি? এই বল্লাল সেন যখন আসে তখন সেন বংশে উঁচু জাত নিচু জাত বলে জাতের ব্যাপার একটা ছিল, বোঝা গেছে তো? উঁচু জাত আর নিচু জাত বলে ছিল, বোঝা গেছে তো? উঁচু জাত তাদেরকে বলা হতো, ব্রাহ্মণ যারা ছিল তাদেরকে উঁচু জাত বলা হতো, ব্রাহ্মণ যারা ছিল তাদেরকে কী বলা হতো? উঁচু জাতি বলা হতো। এখন কি বলাচ্ছে? নিচু জাতি বলাচ্ছে। তোমরা এখন শুনবে রিজার্ভেশন নিয়ে প্রচুর প্রচুর একটা প্রবলেম হচ্ছে, যে বলছে আমরা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি তো কি হয়েছে, আমাদের পাপ কোথায়? বা আমরা উঁচু বংশে জন্মগ্রহণ করেছি তো আমাদের পাপ কোথায়? আমরা রিজার্ভেশনের আন্ডারে পড়বো কেন? কোথায় বলে দাও তো যে আমরা কাস্ট প্রথা মানবো কেন? রিজার্ভেশনের প্রবলেম আছে কিন্তু কাস্টের প্রবলেম নেই, তাই তো? হ্যাঁ, আমাদের রিজার্ভেশনের প্রচুর প্রবলেম, কাস্টে প্রবলেম নেই। ওই ব্যক্তিটাই যে রিজার্ভেশন নিয়ে কথা বলছে, তার বাড়িতে যে জিজ্ঞাসা করবি যে তুমি একটা নিচু লোয়ার কাস্টের মহিলাকে বিয়ে করে দেখাও, কোথা দেখবো না, তখন আবার জাতি চলে যাবে। আর এখন তুমি রিজার্ভেশন নিয়ে কথা বলবে? রিজার্ভেশন এখনো পর্যন্ত দরকার, যতদিন না মানুষের মন থেকে বেরোয় যে কাস্ট বলে কিছু জিনিস নেই, সেদিনই হচ্ছে রিজার্ভেশন বাদ যাবে। যেদিন তুমি বলবে যে কাস্ট বলে নেই, কোথায় ওই ব্যক্তি লিখে দিক যে ঠিক আছে রিজার্ভেশন দরকার নেই, তোমাকে হচ্ছে কি করতে হবে, তুমি কাস্ট, তোমাকে কাস্টের আওতায় আনা হবে, বা কাস্টের কোনো মহিলাকে বিবাহ করতে বলা হবে, বা কাস্টের কোনো ছেলেকে বিবাহ করতে বলা হবে, বাড়িতে সঙ্গে সঙ্গে ঝামেলা শুরু হয়ে যাবে। এটাই বাস্তব। আমরা ওপরটাকে দেখি, জলের ওপর তলকে দেখে আমরা বলি কি, হ্যাঁ কত স্বচ্ছ। যেদিন গভীরে ঢুকি সেদিন বুঝতে পারি কতটা তার হচ্ছে কি আছে, স্রোত রয়েছে। আমরা ওপর তল দেখে সবসময় মানুষকে কী করি, বিচার করা শুরু করে দেয়। রিজার্ভেশনের ক্ষেত্রেও সেম জিনিস। রিজার্ভেশন নিয়ে প্রত্যেকে কথা বলে দেখবি, এটা কত থেকে আসছে, পাল বংশ। পাল বংশ এটা কত সময় জানিস কি, 800 এর টাইম পিরিয়ড ছিল, বল্লাল সেনের টাইম পিরিয়ড ছিল। পাল বংশ ছিল হচ্ছে 850, 1000 সাল। এখন কত, 2026, 1000 সাল আগে কি ছিল? এর আগেও তো ছিল। কোথায় করেছি আমরা? বৈদিক সভ্যতা করেছি, সিন্ধু সভ্যতা করেছি। সিন্ধু সভ্যতা কি ছিল? কর্মের আধারে। অথর্ববেদ যখন লেখা হয় তখন কি ছিল? বংশের আধারে। তখন থেকে কাস্ট প্রথা ছিল। আজকে রিজার্ভেশন নিয়ে প্রবলেম হচ্ছে। রিজার্ভেশন মাস্ট দরকার। আমি তো ফুল সাপোর্ট রিজার্ভেশন, মহিলা সংরক্ষণ, ফুল সাপোর্ট। তোরা আমাকে কি ভাবলো, তোদেরকে বকি মারি যাই করে দেবে না, তোরা হয়তো ভাবতে পারে যে এটা সবসময় মেয়েদেরকে মারে। আরে ছেলেদেরকে আমি সব থেকে হৃদয় রাখি। আমার ছেলেরা আমার সবথেকে কাছের হয় খুব।
কিন্তু তাহলে সবাই সমান আমার কাছে, সবাই আমার কাছে সমান, দুজনেই উভয়ই সমান। কিন্তু তোদেরকে বলার অর্থ হচ্ছে তোরা এই জায়গাগুলো চেঞ্জ করলে তবে তোদের হচ্ছে ঠিকঠাক হবে, না হলে তোদের হচ্ছে সব পাপাগি পরি ডানা কাটা পরি সব হয়ে আছে। বোঝা গেছে তো? একজন দেখবি একটা অফিসে ঝগড়া হচ্ছিল, একটা অফিসে ঝগড়া চলছিল, বোঝা গেছে তো? একজন ব্যক্তি সে পিএইচডি করে এমফিল করে বসে আছে, কোনো কথা বলেনি। একজন মহিলা সেখানেই ছিল, সে বলছে জানো আমার এডুকেশন কোয়ালিফিকেশান জানো, কথা বলতে গেলে আমার কার সঙ্গে আগে করবে। কি বলতে চাইছে আমি বুঝতে পারছিস তো? আমি পিএইচডি করে এসেছি, তুমি ঠিকভাবে ব্যবহার করো আমার সঙ্গে। তো তোর এখানে কোয়ালিফিকেশান কী আছে? কোয়ালিফিকেশান কী কাজে লাগছে তোর এখানে? তো করছু ঝগড়া, পিএইচডি করেছি বলছু, দিয়ে করছু ঝগড়া। শিক্ষিত ব্যক্তি সবার সঙ্গে মুখ লাগে না, শুধু হাসে বেরিয়ে যায় চুপচাপ, সবার কথার উত্তর দেয় না, সব কিছুর উত্তর দিতে পারবো না গ্যারান্টি, কথা দিয়ে রেখেছে। তোর ভাবনা তোর কাছে, তাই তো? সবার উত্তর দিতে যাবি না। বাজারের সস্তা আলু নয় যে সবার হাতে হাতে ঘুরবি তুই, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, বাজারে সস্তা ইমিটেশন নয়, সবার কাছেই তুই ঘুরবি, ইউরেনিয়াম হও, কিছু জনের কাছে থাকবি। বোঝা আছে তো? হ্যাঁ, তো সবার উত্তর দিতে হবে না। আর তোদের এই জায়গাগুলোকে পরিবর্তন করতে চাইছি আমি, আর সেটা তোরা খারাপভাবে নে, ভালোভাবে নে, তাতে আমার কিছু যায় আসে না। আমি পরিবর্তন করবো উদ্দেশ্য নিয়ে লাগছি, যখন পরিবর্তন করেই ছাড়বো। তোদের এখন কিছু মনে হয়? আর তোরা তো বুঝে গেছি, তোদেরকে বলে বলে এত বলেছি, তোদের আর এখন গায়ে লাগে কিছু? হ্যাঁ, ওরা বলছে বলুক তো, ও তো সবসময়ই বলে, গায়ে লাগে তোদের? তোরা তো আমার সব থেকে বেস্ট স্টুডেন্ট। বোঝা আছে? দান সাগর আর কি অদ্ভুত সাগর। হ্যাঁ, দান সাগর আর কি অদ্ভুত সাগর। তোরা আমার বেস্ট স্টুডেন্ট না? তোরা আমার বোন, স্টুডেন্ট, আর কি চাও? আর বোনের সঙ্গে লাগবো না? আমার যদি বাড়িতে একজন বোন থাকতো, আমি ঠিক এভাবেই তার সঙ্গে লাগতাম, আরও বেশি লাগতাম। আরে বোন থাকার মনটা আলাদা। জীবনে যে বোন পেয়েছে তার মতো ভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই, সেটা অনুভব আমরাই করি। বাড়ি গেলে, বাড়ি পৌঁছে গেলাম, করিলাম, আর বোন থাকলে গিয়ে একটু মাথা একটু ঘুরে দিতাম, এই জলদি আয়, সে মারতো, এসব জিনিস খুব মিস করি। বোনের আলাদা সম্পূর্ণ। এখন তোরা বুঝতে পারবে না, যখন সেপারেট হয়ে যাবে না, যখন তোরা সেপারেট হয়ে যাবে, যারা মেয়েরা আছে তোদের বোন আছে যারা সেপারেট হয়ে যাবে, তখন বুঝতে হবে। আর তোদের যাদের বোন নেই তারা তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখন বোন থাকবে না, বোনকে যখন বিদায় দিয়ে দিবি না, তারপরে বুঝতে পারবি বোনের মাহাত্ম্য কী জিনিস। এখন তোদের কাছে আছে বলে সেটাকে মনে হয়নি, যখন দূরে চলে যাবে না, তখন বুঝতে পারবি বোন কী জিনিস। কারণ আমি উপলব্ধি করি, প্রতিটা মুহূর্তে উপলব্ধি করি, আমার একটা যদি বোন থাকতো কত সুন্দর হতো, বহুত ভালো হতো। এই জন্য তোদের সঙ্গে যতটুকু ফোন থাকি, তোদের সঙ্গে প্রচুর পরিমাণে আমি লাগি, তাই তো? তোরা ভালো ভাব খারাপ ভাব, আমি লাগবই, ঠিক আছে? কারণ যেটা নিজের নেই সেটা সবাই আছে, সবার সঙ্গে লেগে একদিনের কোটা তো 6 ঘন্টায় পূরণ করতে হবে, বুঝতে পারছিস তো? 24 ঘন্টার কোটা, বাড়িতে ফোন থাকলে 24 ঘন্টা কি হতো, ফোন করে বলতাম ওই তো, বুঝতে পারছো? আমার যদি বোন থাকতো কি হতো? 3য় বিশ্বযুদ্ধ চলতো নি? আরে ভালো, সেটা হতো কিসের? সেটা দুজনের মধ্যে একটা সম্পর্কে, যে ভাই বোনের ভালোবাসার যে সম্পর্ক, সেখান থেকে তো হতে হবেই। চলো, বলাল স্যার বোঝা আছে তো? দান সাগর আর কি? দান সাগর আর অদ্ভুত সাগর। দান সাগর আর কি অদ্ভুত সাগর। আর এই উঁচু জাত নিচু জাত প্রচুর মানত। এই সেই সময় ছিল যে উঁচু জাত হলে সেই ব্যক্তিরা, যদি উঁচু জাত নিচু জাত ছিল, তাই তো? উঁচু জাতের মহিলা কোনো নিচু জাতের মহিলাকে বিবাহ করতে পারবে না, উঁচু জাতের সঙ্গে উঁচু জাতের বিবাহ করতে হবে, বোঝা আছে? কোনো মহিলা কি করতে পারবে না? নিচু জাতের মহিলাকে বিবাহ করতে পারবে না, কোনো উঁচু জাতের মহিলা নিচু জাতের ছেলেকে বিবাহ করতে পারবে না।
এটা কি ঠিক? ঠিক নয়, ঠিক নয় তো? আজ পর্যন্ত এই প্রসেসেই চলছে, আজ পর্যন্ত এই প্রসেসেই চলছে। বিবাহর যখন তৈরি হয়, বিবাহর যখন যোগ্য তৈরি হয়, তখন বলা হয় কাস্ট কি। তুমি যতই বাদ দিয়ে দাও, তোমরা বলো এখন আমাদের এখানে ওই সিস্টেমটা তো নেই, সব জায়গায় আছে। হ্যাঁ, এখন আনটাচেবিলিটিটা নেই। আনটাচেবিলিটি মিনস আগে ছিল নিচু জাতের মহিলা, নিচু জাতের কোনো ব্যক্তি যদি উঁচু জাতের বাড়িতে চলে যায়, সেই বাড়িকে পুরো ধোয়া হতো। সেই জিনিসটা এখন নেই, সব জায়গায় একটু কমেছে। কিন্তু কাস্ট সিস্টেম তো আছে, শুধু রিজার্ভেশন হটাবো বললে হবে না, কাস্টও হাঁটাতে হবে, তাই তো? হ্যাঁ, সবাই দেখবি রিজার্ভেশন নিতে প্রবলেম হচ্ছে বলেছ। আরে তুই এত বছর সুবিধা নিয়ে এসছো, রিজার্ভেশনে কিসের প্রবলেম? হ্যাঁ, রিজার্ভেশনে কিছু কিছু জায়গায় কী করতে হবে, কিছু কিছু জায়গায় পরিবর্তন করতে হবে, কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার, বাদ নয়, পরিবর্তন দরকার। বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে দানসাগর আর দুধসাগর কে করছে? বল্লাল সেন। এই যে পুরো জিনিসটা ছিল জাতিভেদ প্রথা বা হচ্ছে কাস্ট সিস্টেম, একে বলা হতো কৌলিন্য প্রথা। একে কি বলা হতো? কৌলিন্য প্রথা। বল্লাল সেনের সময় বল্লাল সেন চালু করেছিল কৌলিন্য প্রথা, যে কোনো উঁচু জাতের মহিলা নিচু জাতের ছেলের সঙ্গে বিবাহ করতে পারবে না, কোনো নিচু জাতের ছেলে উঁচু জাতের মহিলার সঙ্গে বিবাহ করতে পারবে না, কোনো উঁচু জাতের ছেলে নিচু জাতের মহিলার সঙ্গে বিবাহ করতে পারবে না। একে বলা হতো কৌলিন্য প্রথা। একে কি বলা হতো? কৌলিন্য প্রথা, তাই তো? উঁচু জাতের লোক আর সমাজের সব থেকে বিচারক স্থানে থাকবে উঁচু জাতের লোক, সমস্ত কিছু ছিল। একে একসাথে কি বলা হতো? কৌলিন্য প্রথা। বল্লাল সেন কি চালু করেছিল? বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেছিল। দানসাগর আর দুধসাগর, এরপরে আছে লক্ষণ সেন। এরপরে কি আসছে? লক্ষণ সেন। এগুলো দেখ, তোদের পাড়ার কোনো ছেলের নাম মনে হচ্ছে? গোপাল। গোপাল দেখবি প্রতি গ্রামে একটা গোপাল পাবি, গোপাল নাম পাবি, প্রতি গ্রামে একজন করে গোপাল পাবি। এটা কমন নাম, ইউনিভার্সাল নাম গোপাল। আরে তোকে হ্যাঁ বলতে মানে আছে, আমিও জানি। বলছে হ্যাঁ আমাদের গ্রামেও আছে, জানো তো। আর তোর গ্রামে আছে, প্রতিটা গ্রামে একজন করে গোপাল আছে, যে সেটা আমি ভালো করেই জানি। আমাদের গ্রামেও আছে, জানো তো, গোপাল আছে। বোঝা আছে তো? ঠিক আছে, গোপাল, সরি, লক্ষণও দেখবি আছে। রাম লক্ষণ তো কমন নাম, রাম আর লক্ষণ কমন নাম। এ ছিল কি? লক্ষণ সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা। তারপরে কি আসছে? তারপরে লক্ষণ সেন। তারপরে কি আসছে? লক্ষণ সেন। লক্ষণ সেনও একটু ছিল। লক্ষণ সেনের রাজসভায় বহু জ্ঞানীগুণী ব্যক্তি থাকতো। লক্ষণ সেনের রাজসভায় কে থাকতো? বহু জ্ঞানীগুণী ব্যক্তি থাকতো। জয়দেব আর ধরি এদের মধ্যে দুজন জ্ঞানী ব্যক্তি, বা হচ্ছে কি কবি। জ্ঞানী ব্যক্তি কে ছিল? জয়দেব আর ধরি। জয়দেবের লেখা পুস্তকের নাম কি? জয়দেবের লেখা পুস্তক, ধরির লেখা পুস্তক, হ্যাঁ, পবন দূত। ধরির লেখা পুস্তক, ধরির লেখা পুস্তক, জয়দেবের লেখা পুস্তক। ধরির লেখা পুস্তক, ধরির লেখা পুস্তক, জয়দেবের লেখা পুস্তক। কার সময় এসেছিল? হ্যাঁ, কার সময় এসেছিল? কার সময়? লক্ষণ সেনের সভায় দুজন ব্যক্তি ছিল, মহান মহান ব্যক্তি। একজন হচ্ছে জয়দেব, ধরি। জয়দেবের লেখা পুস্তক, ধরির লেখা পুস্তক। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার, কোনো ডাউট নেই। আজকে এই পর্যন্ত থাক ইতিহাস।